চীনের একের পর এক নতুন অস্ত্র তৈরির খবরে চমকে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব। চীনা প্রযুক্তির কাছে বাকি দেশগুলোর হার মানতে খুব বেশি দেরি নেই বলেও মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। চীনা যুদ্ধজাহাজ ফুজান ও অ্যামালস প্রযুক্তির সফল পরীক্ষা সেই অগ্রযাত্রারই নতুন সূচনা। প্রতিনিয়ত দেশটি জানান দিচ্ছে সারা দুনিয়ায় তারা কতটা শক্তিশালী ও অপ্রতিরোধ্য। চীনের নিজস্ব প্রযুক্তির এই রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাফোল্ট ব্যবহার করে একাধিক বিমান উড্ডয়ন ও অবতরণ করানো সম্ভব হয়েছে। সেই সাফল্যের মধ্য দিয়ে চীন শুধু নিজেদের শক্তি প্রমাণ করেনি, বরং বিশ্বের সামরিক ইতিহাসে এটি এক নতুন মাইলফলক। পরীক্ষাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল ফুজিয়ানের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাফোল্ট ও ল্যান্ডিং সিস্টেমের সাথে বিভিন্ন বিমানের সামঞ্জস্যতা যাচাই করা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশ করেছে সেই ঐতিহাসিক সিসিটিভি ফুটেজ, যেখানে রণতরী ফুজান থেকে পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ ফাইটার, অত্যাধুনিক প্রযুক্তির J-15T ফাইটার এবং KG-600 সতর্কতামূলক বিমান একে একে আকাশে উঠছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই সাফল্যকে আখ্যা দিয়েছে এক অভূতপূর্ব আবিষ্কার হিসেবে। বর্তমানে এই অত্যাধুনিক প্রযুক্তি শুধু যুক্তরাষ্ট্রের নবীনতম USS গেরাল্ড আর ফোর্ড এ ব্যবহৃত হয়। তবে বিশ্লেষকদের মতে ফুজানের সফলতা চীনের নৌবাহিনীকে খুব শিগগিরই পূর্ণ ক্ষমতা দেবে, যা উত্তর সমুদ্রে বিশাল অভিযান পরিচালনায় সক্ষম হবে। তবে জানা যায় নতুন যুদ্ধজাহাজটি এখনও প্রচলিত জ্বালানি অর্থাৎ যুক্তরাষ্ট্রের পারমাণবিক রণতরীর মতো দীর্ঘমেয়াদী সমুদ্র অভিযানে সক্ষম হবে। চীন যখন বিশ্ব দরবারে এই আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে, তখনই তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইন উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যেই 6 বছর পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে সামরিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। প্রতিনিধি অ্যাডাম স্মিথ সতর্ক করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দুজনই পারমাণবিক শক্তিধর দেশ, তাই ভুল বোঝাবুঝি হলে তা ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। পাল্টা জবাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন জানান, যুক্তরাষ্ট্রকে বাধা ও সীমাবদ্ধতা দূর করে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। এই বাড়তি যোগাযোগকে ঘিরেই সামনে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত অ্যাপেক সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আভাস মিলছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফুজান থেকে আকাশে ওড়া এই 3 যুদ্ধবিমান শুধু প্রযুক্তিগত সাফল্যের প্রমাণ নয়, মূলত ইঙ্গিত দিচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের, যেখানে সমুদ্র আর আকাশ একসাথে রূপ নিচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার অঙ্গনে। গাজায় পাঠানো বিশ্ববাসীর ত্রাণ নিয়েও এবার প্রহসন শুরু করেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সামুদ ফ্লোটিলা ইসরায়েলের এই প্রহসনের কড়া জবাব দিলেন। এই প্রহসনের শর্তটি ছিল ত্রাণ নিয়ে আসা জাহাজগুলো আসকেলন বন্দরে সহায়তা জমা দিবে, সেখান থেকেই পরবর্তীতে সেগুলো গাজায় পাঠানো হবে। জাহাজের কর্মীরা ইসরায়েলের এই শর্তকে 18 বছরের অবরোধের পর এক প্রহসন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ত্রাণ নিয়ে আসা কয়েকটি জাহাজ গ্রিসের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় অল্প সময়ের জন্য একত্রিত হয়। সেখানে তারা খাদ্য ও জ্বালানির যোগান নেয়, পরস্পরের খোঁজখবর নিয়ে ফের গাজার দিকে যাত্রা করে। ফ্লোটিলার এক কর্মী বলেন, 18 বছরের অপরাধমূলক অবরোধের পর ইসরায়েল বলছে তাদের বন্দরের মাধ্যমে সহায়তা পৌঁছাতে হবে। এটা একেবারেই হাস্যকর। যারা ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তারা প্রকৃত সহায়তা পৌঁছে দেবে তা বিশ্বাস করি না। আরেক কর্মী বলেন, ইসরায়েলের তথাকথিত মানবিক সহায়তা বিতরণ পদ্ধতি ফিলিস্তিনিদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হবে না, তারা গাজাতেই সহায়তা পৌঁছে দেবেন। ফ্লোটিলা সংগঠকদের অভিযোগ, গত সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে তাদের 2টি জাহাজে ড্রোন হামলা হয় এবং গ্রিস উপকূলের কাছাকাছি আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিদিন রাতেই জাহাজের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা রাখা হচ্ছে। ড্রোনের শব্দে সবার মধ্যে আতঙ্ক কাজ করে।
তবে ইসরায়েল এসব হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র, সেখানে কোনো বিদেশি নৌবহর প্রবেশ করতে পারবে না। তারা ফ্লোটিলাকে বিপজ্জনক ও অবৈধ প্রচেষ্টা আখ্যা দিয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি জিজি কিরানা বলেন, যে কোনো বাধা আসুক, আমরা গাজায় সহায়তা পাঠাবো, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। গাজায় সরাসরি মানবিক করিডোর চালু করাই ফ্লোটিলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্মীরা। তাদের দাবি, জাহাজ বা কর্মীদের কেউই কোনো আইন ভঙ্গ করছেন না, আন্তর্জাতিক জলসীমা মেনেই যাত্রা হচ্ছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের প্রশ্নই ওঠে না। এ কথা আবারও জোর দিয়ে বলেন সোল গঞ্জালেস। গাজাগামী ফ্লোটিলাকে থামানোর সিদ্ধান্তে অনড় ইসরায়েল। আশকেলন বন্দরকেই একমাত্র বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে এবং গাজায় গণহত্যা বা দুর্ভিক্ষের অভিযোগ তারা নাকচ করেছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা 2007 সালের অবরোধ বিতর্ককে নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মানবিক সহায়তা নিয়ে টানাপোড়েন শুধু ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা বাড়াচ্ছে না, ভবিষ্যতে ত্রাণ অভিযানের নিরাপত্তাকেও অনিশ্চিত করে তুলছে। রাশিয়ার মিগ-29 হাতে পেল ইরান। আকাশ প্রতিরক্ষা বহরে যোগ হলো রুশ তৈরি এই যুদ্ধ বিমান। ইরান রাশিয়ার বন্ধুত্বের আরেক নিদর্শন দেখল বিশ্ব। ইরানের সিরাজ ঘাঁটি থেকে একাধিকবার উড্ডয়নের পরপর মধ্যপ্রাচ্যে শুরু হয় নতুন আলোচনা। আকাশে প্রাধান্য বাড়াতে ইরান ধাপে ধাপে এগোচ্ছে। মিগ-29 যুদ্ধ বিমান পাওয়ার পর এবার রাশিয়ার সু-35 কেনার প্রস্তুতিও চলছে। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য ইঙ্গিত দিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ বিরোধীরা ইরানের প্রকৃত শক্তি বুঝতে পারবে। ইসরায়েলের আক্রমণের পর পাল্টে যাওয়া আঞ্চলিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে মিগ-29। রাশিয়ার উন্নত S-400 এবং চীনের SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হচ্ছে বলে জানিয়েছে তেহরান। জোহরেবানদের দাবি, সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে, যদিও রাশিয়া আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এতদিন ইরানের আকাশ রক্ষার ভরসা ছিল 1979 সালের বিপ্লবের আগের মার্কিন F-14 ও F-4 এবং অল্প কয়েকটি রুশ মডেলের যুদ্ধবিমান। এখন মিগ-29 যুক্ত হয়েছে, আর শিগগিরই আসছে সু-35। এই সংযোজন তেহরানের আকাশ শক্তির চিত্র পাল্টে দেবে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সামনে নতুন বাস্তবতা হাজির করবে। গত 10 বছরে রাশিয়া ও চীনের সহায়তায় ইরান নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তি বহুগুণ বাড়িয়েছে। বাভার 373 থেকে সাইয়াদ সবই ইতোমধ্যে মোতায়েন রয়েছে ইরানের আকাশে। রুশ প্রযুক্তির নতুন সংযোজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিকল্পনায় নতুন চাপ তৈরি করবে। সামরিক সাফল্যের পাশাপাশি এটি ইরানের কূটনৈতিক অবস্থানও দৃঢ় করছে। ইউরোপের নিষেধাজ্ঞা পুনর্বহালের আলোচনা চললেও এই সক্ষমতা ইরানকে আলোচনা টেবিলে বাড়তি শক্তি দেবে। বিশ্লেষকরা মনে করেন, নতুন আকাশ শক্তি ভবিষ্যতে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়াবে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন পথে মোড় নিয়েছে। রাশিয়ার মিগ-29 সংগ্রহের মাধ্যমে ইরান শুধু নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করেনি, বরং আঞ্চলিক কৌশলগত সমীকরণও পাল্টে দিয়েছে। শিগগিরই সু-35 ও S-400 যুক্ত হলে আকাশের শক্তির পাল্টা হিসাব আরও স্পষ্ট হবে, যা ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে পাকিস্তান। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দুই দেশকে পরাস্ত করতে নানান ধরনের ফন্দি ফিকির করছে। অস্ত্রের খেলা বন্ধ হলেও কূটনীতির খেলা চলছে।
ভারত একদিকে ভোগ করছে আমেরিকার শুল্ক সাজা, অন্যদিকে পাকিস্তানের নানাবিধ হুমকি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস বহু পুরনো হওয়ায় সৌদি পাকিস্তান মুসলিম ভ্রাতৃত্ব জোটকে হুমকি হিসেবে দেখছে ভারত। সম্প্রতি রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আলিঙ্গনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। সৌদি কর্মকর্তারা এটিকে দীর্ঘদিনের সহযোগিতার আনুষ্ঠানিক রূপ হিসেবে দেখলেও ভারত অনেকটাই ভিন্নভাবে বিষয়টি দেখছে। কারণ চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা বলছে যে কোনো এক দেশের উপর আক্রমণ মানে উভয় দেশের উপর আক্রমণ। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে দেশটির নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন। বিশ্লেষক ব্রহ্মা চেল্লানেই মনে করেন সৌদি এই সিদ্ধান্ত নিয়ে ভারতের প্রতি একটি শক্ত বার্তা দিয়েছে। তার মতে সৌদি চায় পাকিস্তানের মতো একটি অর্থনৈতিকভাবে দুর্বল অথচ পরমাণু শক্তিধর মিত্রকে পাশে রাখতে, যাতে তাদের সামরিক ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়। সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এই পদক্ষেপকে গুরুতর ভুল বলে অভিহিত করে বলেছেন, এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি মনে করেন একটি অস্থিতিশীল ও দেউলিয়া দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সৌদির পক্ষেও বিপজ্জনক সিদ্ধান্ত। ভারত সরকার এখনও এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং আশা করছে ভারত সৌদি কৌশলগত অংশীদারিত্ব, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বিবেচনায় থাকবে। তবে অনেক বিশ্লেষক বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, এই চুক্তি সরাসরি ভারতের বিরুদ্ধে নয়, বরং এটি সৌদির পক্ষ থেকে তাদের নিরাপত্তা নীতি বৈচিত্র্যময় করার একটি কৌশল মাত্র। সৌদি আরব এখনও ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল সরবরাহকারী দেশ। তবে এটাও সত্য, এই চুক্তির ফলে পাকিস্তান এখন চীন, তুরস্ক এবং সৌদি এই তিন শক্তিশালী মিত্রের সমর্থন পাচ্ছে, যারা পূর্বে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে। ফলে ভারতকে এখন একটি বড় মুসলিম জোটের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষক হুসেন হাক্কানি বলেন, এই চুক্তি পাকিস্তানের জন্য অনেকটা সেই রকম যেমন কোল্ড ওয়ার চলাকালে যুক্তরাষ্ট্র তার পেছনে ছিল। তিনি মনে করেন সৌদির অর্থনৈতিক ও সামরিক সহায়তায় পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক সহযোগিতায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তবে অনেকে মনে করেন এটি নতুন কিছু নয়। পাকিস্তান ও সৌদির মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বহু পুরনো। 1960-এর দশক থেকে শুরু করে মক্কা মসজিদে জঙ্গি হামলা দমনে পাকিস্তান কমান্ডোদের অংশগ্রহণ, সৌদিতে পাকিস্তানের সেনা মোতায়েন এবং অস্ত্র বিক্রি সবই এই সম্পর্কের উদাহরণ। বিশ্লেষক আহমেদ আবুদহ মনে করেন এটি মূলত একটি বার্তা দেওয়ার কৌশল, যেখানে সৌদি দেখাচ্ছে যে তারা কেবল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে তাদের নিরাপত্তা নীতি নতুনভাবে গড়ছে। ভারতের জন্য বড় প্রশ্ন হলো এই চুক্তি মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাবকে কিভাবে প্রভাবিত করবে। কারণ ভারত লুক ওয়েস্ট নীতির মাধ্যমে গালফ অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। কিন্তু যদি পাকিস্তান সৌদি জোট আরও ঘনিষ্ঠ হয়, তাহলে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। যদিও এই চুক্তি আপাতদৃষ্টিতে ভারতের বিরুদ্ধে সামরিক হুমকি নয়, তবুও কূটনৈতিকভাবে এটি নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চুক্তির বাস্তব প্রভাব কতদূর পড়বে তা এখন সময়ই বলে দেবে এবং ভারত তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ডেনমার্কের আকাশে হঠাৎই দেখা গেল অজানা ড্রোন। এক বা দুই নয়, 4টি বিমানবন্দরের ওপর উঠতে দেখা যায় এই ড্রোনগুলো। দৃশ্যটি ঘিরে আতঙ্ক দেখা দেয় পুরো ডেনমার্ক জুড়ে। ধারণা করা হচ্ছে এসব ড্রোন উড়ানোর কলকাঠি নাড়ছে রাশিয়া।
বুধবার রাতে উত্তর ডেনমার্কের অ্যালবর্গ, এসবিয়েক, সোনাবর্গ এবং স্ক্রিডস্ট্রো বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায়। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত 9:44 থেকে প্রায় রাত 1টা পর্যন্ত অ্যালবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায়। সাথে সাথেই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এই স্থগিতাদেশ ছিল মাত্র কয়েক ঘন্টার। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি অ্যালবর্গ বিমানবন্দর সামরিক কার্যক্রমেও ব্যবহৃত হয়। ডেনমার্কের দক্ষিণ জুটল্যান্ডে ফাইটার উইং স্ক্রিডস্ট্রো নামে একটি সামরিক ঘাঁটি আছে, যেখানে F-16 ও F-35 যুদ্ধবিমান থাকে। ড্রোনগুলো সেখানে সামরিক কাজকর্মে ব্যাঘাত ঘটিয়েছে। সোমবার কোপেনহেগেন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় কয়েক ঘন্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখা হয়। কোপেনহেগেন বিমানবন্দর স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। পুলিশ জানিয়েছে, ড্রোনগুলো দক্ষ কোনো ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা চালানো হচ্ছিল। ড্রোনগুলো কারা উড়িয়েছে সে বিষয়ে ড্যানিশ সরকার এখনও নিশ্চিত করে কিছু বলছে না। তারা ঘটনাটি খতিয়ে দেখছে এবং ড্রোনগুলোকে অকার্যকর করার চেষ্টা করছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এখনও বোঝা যাচ্ছে না ড্রোনগুলো কেন উড়ানো হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে। তবে সন্দেহের তীর রাশিয়ার দিকেই যাচ্ছে। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটা ফ্রেডেরিকসেন বলেন, কোপেনহেগেন বিমানবন্দরের ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনও এক বিবৃতিতে বলেন, আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে রয়েছে এবং ইউরোপ এর জবাব কঠোরভাবে দেবে। সম্প্রতি এস্তোনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এসব ঘটনার কারণে ন্যাটো দেশগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করছে। পোল্যান্ড তাদের রাজধানী সহ 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করেছিল। নরওয়ের রাজধানী অসলোতেও সোমবার রাতে একটি ড্রোন দেখা যাওয়ার পর প্রায় 3 ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। এই ঘটনাগুলো পুরো ইউরোপ জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি ন্যাটো আকাশসীমায় রুশ ড্রোন বা বিমান অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে অযৌক্তিক উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, পোল্যান্ডের বক্তব্য নতুন কিছু নয়। ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে এমন বক্তব্য নিয়মিতই শোনা যায়। রাশিয়ার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং ন্যাটো আকাশসীমায় রুশ অনুপ্রবেশের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইউরোপীয় নেতারা জানিয়েছেন, যদি কেউ তাদের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে প্রয়োজনে ওই বিমানকে গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডেনমার্কের পুলিশ ও সশস্ত্র বাহিনী এখন যৌথভাবে এই ড্রোনগুলোর উৎস, উদ্দেশ্য ও সম্ভাব্য হুমকি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।